নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশন 2022-এ যে ক্লাস শুরু করেছি, আজকে আমরা ভৌতবিজ্ঞানের বল ও গতি এবং নিউটনের গতিসূত্র থেকে দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বের এমসিকিউ আলোচনা করব। অলরেডি এর প্রথম পর্ব আমরা আলোচনা করে নিয়েছি। যারা এখনও ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। এছাড়া জীবনবিজ্ঞান এবং অঙ্কের ক্লাসের প্লেলিস্ট আমি অলরেডি তৈরি করে দিয়েছি, তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখোনি তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়া যদি তোমরা ফ্রি মক টেস্ট দিতে চাও, ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নাও। যে টেলিগ্রাম গ্রুপে আমাদের প্রত্যেক দিন সন্ধ্যে 7:30 ফ্রি মক টেস্ট নেওয়া হয় এবং তোমাদের এই যে ক্লাসটা হয় এটা কিন্তু প্রত্যেক সোম থেকে শনিবার কিন্তু 8টার সময় হয়ে থাকে। আর মক টেস্ট তোমাদের সপ্তাহে কিন্তু 7 দিনই হয়। চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে অর্থাৎ 30 নম্বর প্রশ্ন, কারণ কালকে আমরা অলরেডি 29টা প্রশ্ন আলোচনা করে নিয়েছিলাম, তাই আজকে আমরা 30 থেকে শুরু করছি। দেখো 30 নম্বর প্রশ্নটা কি বলেছে, দেখো সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হারকে কি বলে। দেখো আমরা কি জেনেছিলাম, একটা বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলে থাকি, বেগ পরিবর্তনের হারকে আমরা সাধারণত ত্বরণ বলে থাকি, তাই তো। বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলে থাকি, ত্বরণ বলে থাকি। তাই ত্বরণ সমান কি, ত্বরণ সমান বেগ পরিবর্তন বাই কি সময়। আমরা ত্বরণ সময় তো এটাই জানি, ঠিক আছে। দেখো ত্বরণ সময় কি বেগের পরিবর্তন বাই সময়, এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এবার তোমাদের আমি একটা কথা বলে দিই, এখানে আমার সিজিএস এবং এসআই এককটা কিন্তু আমরা বার করে নিই, ঠিক আছে। তাহলেও কিন্তু তোমাদের সুবিধা হবে, তোমরা যখন এরকম কোনো জিনিস আলোচনা করবে মানে দেখবে, তখন কিন্তু ভৌতবিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয়, তার এককটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তোমাদের ঘরে বলবো, যখনই তোমরা এগুলো করবে কিন্তু সঙ্গে সঙ্গে একবার এককটা রিমাইন্ড করে নেবে, তাহলে দেখবে তোমরা এককটা খুব সহজে ভুলবে না। দেখো আমি সিজিএস পদ্ধতিতে বার করছি। সিজিএস পদ্ধতিতে বেগের পরিবর্তন মানে বেগের একক হবে, বেগের একক সিজিএস পদ্ধতিতে কি সেন্টিমিটার পার সেকেন্ড, আর বাই সময়ের একক সিজিএস একে সেকেন্ড। তাহলে দেখো সেকেন্ড কতগুলো হচ্ছে, দুটো হচ্ছে তো, তা সেক্ষেত্রে আমার কী হয়ে যাবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সিমিলারলি এসআই কী হয়ে যাবে, এসআই পদ্ধতির ত্বরণ একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুটো জিনিস কিন্তু তোমাদের ভুল করো না, কারণ ত্বরণের এককটা কিন্তু বারবার দেয়। ত্বরণের সিজিএস একক হয়ে যাচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এসআই একক হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি আছে, দেখো দেখো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমার পরবর্তী প্রশ্নটাই ওটাই দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে, সিজিএস পদ্ধতিতে ত্বরণ একক। তাহলে সিজিএস আমি কি বললাম এখনই, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দেখো আমাদের অপশানে যে অপশান এ, সেন্টিমিটার পার সেমি পার সেকেন্ড স্কোয়ার। সেন্টিমিটারকে সংক্ষেপে আমরা সেমি বলে থাকি, তাই সেমি পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে আমার কিন্তু ত্বরণের সিজিএস একক। চলো পরবর্তী প্রশ্নটা দেখিনি, অর্থাৎ 32 নম্বর প্রশ্ন। দেখো এসআই পদ্ধতিতে এককটা বার করতে বলেছে, এসআই পদ্ধতিতে ত্বরণের একক বার করতে বলেছে। তাহলে এসআই পদ্ধতিতে আমি এখানে কি বললাম, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখিয়ে। দেখো এগুলো আমি শর্টে বলছি এই জন্যই, কিন্তু এগুলো আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দিয়েছি। আজকে জাস্ট আমি প্রশ্ন আলোচনা করছি, সেক্ষেত্রে আমি তোমাদের শর্টে বলছি, যেখানে বলবার প্রয়োজন হবে সেখানে আমি তোমাদের ডিটেলসে বলবো। দেখো বলছে ত্বরণ দিয়ে দেখো 4টে অপশান দিয়ে দিয়েছে। কি বলছে, তা কেবলমাত্র মান আছে না, ত্বরণের কি আছে, মান এবং অভিমুখ দুই আছে। কেন আছে দেখো সেটা একটু দেখে নাও। এখনই আমরা ত্বরণ সমান কি বললাম, বেগ, ঠিক আছে। বেগ পরিবর্তন বাই সময়, তো বেগ পরিবর্তন। তাহলে বেগটা কি, বেগ সমান কি, দেখো এগুলো কিন্তু শর্টে তোমাদের মনে রাখতে হবে। বেগ সমান কি, সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময়, সরণ কিসের রাশি, সরণ একটি ভেক্টর রাশি। সরণ ভেক্টর রাশি হলে বেগ কী হবে, বেগ ভেক্টর রাশি হবে। আর বেগ ভেক্টর রাশি হলে আমার ত্বরণ কী হয়ে যাবে, ত্বরণ হয়ে যাবে ভেক্টর রাশি। আর ভেক্টর রাশি কী কী আছে, মান এবং অভিমুখ, তাই তো, অভিমুখ। তাহলে মান এবং অভিমুখ দুই থাকবে। তাহলে দেখো এখানে কি বলেছে, অপশান সি হয়ে যাবে, ত্বরণের মান এবং অভিমুখ দুই আছে। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোথা থেকে বার করলাম সেটা বুঝতে পারলে, কনসেপ্টটা কোনখান থেকে নিয়ে এলাম, এগুলো কিন্তু তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো 34 নম্বর প্রশ্ন বলেছে, ত্বরণের বিপরীত বলে মন্দনকে বলে। দেখো ত্বরণের বিপরীতকে আমরা কি জানি, মন্দন জানি। ত্বরণের বিপরীতকে আমরা মন্দন বলে থাকি। মন্দনকে আর একটা নাম আছে, ঋণাত্মক ত্বরণও বলা হয়ে থাকে, ঠিক আছে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঋণাত্মক ত্বরণও কিন্তু আমরা মন্দনকে বলে থাকি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। 35 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো
দেখো ডাইরেক্ট একটা সূত্র কিন্তু এখানে তুলে দিয়েছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটি নিউটনের কোন সূত্র? দেখো নিউটনের একটা তৃতীয় সূত্র, তোমরা সকলেও জানো। তাহলে দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্রটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, সেটাও কিন্তু তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এবার এখান থেকে কালকের আগের দিনে একটু রিমাইন্ড তোমাদের দেখো করিয়ে দিই। প্রথম সূত্র থেকে আমরা কি পাই? প্রথম সূত্র থেকে 1 নম্বর পাই যার ঢের ধারণা, তাই তো? আর কি পাই প্রথম সূত্র থেকে? 2 নম্বরে প্রথম সূত্র থেকে আমরা এটা পাই না কি, বলের সংজ্ঞা, বলের সংজ্ঞাটা পাই। আর দ্বিতীয় সূত্র থেকে কি পাই বলো? দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই বলের পরিমাণ, তাই তো? বলের পরিমাণ বা বলটাকে পরিমাপ করতে পারি কোন থেকে? দ্বিতীয় সূত্র থেকে। আর বলের সংজ্ঞা পাই কিন্তু প্রথম সূত্র থেকে, ঠিক আছে? এগুলো কিন্তু একটু একটু রিক্যাপ করে নেবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। দেখো 36 নম্বর প্রশ্নটা থেকে কি বলছে? বস্তু জাড্য ধর্ম আমরা নিউটনের কোন সূত্র থেকে পাই? জাড্য এগুলি তোমাদের বলে দিলাম কোন সূত্র থেকে? প্রথম সূত্র থেকে। দেখো আজকে আমার ভয়েসটা একটু প্রবলেম আছে, ঠিক আছে? প্রচণ্ড শরীর খারাপ, একটু ভয়েসটা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে তোমরা? পরবর্তী প্রশ্ন দেখো 37 নম্বর প্রশ্নটা কি বলছে? বল সমান কি? বল সমান আমরা একটা ইকুয়েশন করেছিলাম, এফ বা পি সমান কি এম এ অথবা কি এম এফ। আমরা দুটোই করতে পারি, আমরা ফোর্সকে এটাকে আমরা এফ সমান এম এও লিখতে পারি, অথবা পি সমান এম এফ লিখতে পারি। দুটো কিন্তু একই জিনিসগুলো কোনটাকে কি বলে সেটা মনে রাখলেই কিন্তু তোমাদের হবে। তোমাদের বেসিক জিনিস কিন্তু সেটা মনে রাখতে হবে কোনটাকে কি বলে। তাহলে এটা কি এফটাকে ফোর্স বলে, পিটাকেও কিন্তু আমরা ফোর্স বলে থাকি, ঠিক আছে? এমটা কি? এমটা বস্তুর ভর, এখানেও এমটা বস্তুর ভর, এখানে এটা হচ্ছে ত্বরণ, এখানে কোনো জায়গায় এফটাও ত্বরণ হিসাবে লেখা হয়। তাহলে এমটা কি? ভর, তাহলে ভর হলো। আর একটা কি? এফটা বা এটা কি? ত্বরণ তো, তাই তো? তাহলে বল সমান কি হয়ে গেল আমার? ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ দেখো কোথায় আছে? অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে? বলছে বলের কেবলমাত্র অভিমুখ আছে, কেবলমাত্র মান আছে, মান অভিমুখ দুই আছে। দেখো এটা কি দেখে আমরা বার করতে পারবো? আমি আগের ইকুয়েশনটা আবার লিখছি। এফ সমান এম এম এ। এটা কি? এটা তো ত্বরণ, এ তো ত্বরণের এখনই কি বললাম? মান এবং অভিমুখ দুই আছে। তাহলে ত্বরণের যদি মান এবং অভিমুখ দুই থাকে, ফোর্সটা কি? বলটা হচ্ছে ভর এবং ত্বরণের গুণফল, তাহলে এরও মান এবং অভিমুখ দুই থাকবে। তাহলে এটা কি হয়ে যাবে? অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কী আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক কি? এটা কিন্তু তোমাদের প্রায় দেয়। সিজিএস পদ্ধতিতে বলের একক কি? দেখো সিজিএস এসআই কিন্তু দুটোই আমি বলে দিচ্ছি। সিজিএস আমরা ডাইন, সিজিএস পদ্ধতিতে আমরা জানি বলের একক হচ্ছে ডাইন। আর এসআই পদ্ধতিতে কি? এসআই পদ্ধতিতে কিন্তু নিউটন। এখানে তোমাদের ডাইন নিউটন ছাড়াও কিন্তু আরও দুটো টার্ম দিয়ে দিতে পারে, আমি তোমাদের দেখো বলে দিচ্ছি। দেখো একই সূত্র, এফ সমান এম এ, ঠিক আছে? আমি যদি সিজিএসে বার করি, ঠিক আছে, সিজিএসে যদি বার করি এফটা কি? বস্তুর ভর, ভরের সিজিএস একক কি? গ্রাম, তাই তো? ইনটু এটা কি ত্বরণের সিজিএস একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখবে অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের এরকম দিয়ে দেয় গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও কিন্তু তোমার কিন্তু ফোর্স বা বলের একক, ঠিক আছে? এটা হচ্ছে বলের সিজিএস একক। সিমিলারলি তোমাদের কিন্তু এরকমও দিয়ে দিতে হবে এসআই পদ্ধতি। তোমাদের দেখো গ্রামের বদলে এসআই পদ্ধতিতে কী হয়? কেজি, সেন্টিমিটারের জায়গায় কী হয়? মিটার, আর সেকেন্ডের জায়গায় সেকেন্ডে থাকে। তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে তোমার দেখবে অপশানে এরকমও দেবে এসআই পদ্ধতিতে বলের একক কী? সেক্ষেত্রে হয়ে যাবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এই দুটো জিনিসই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যেমন ডাইন নিউটন মনে রাখতে হবে, সেরকম কিন্তু গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে মনে রাখতে হবে, আর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্নকে দেখো এসআই পদ্ধতিতে বলের একক আমি বলে দিলাম কি? এসআই পদ্ধতিতে আমাদের হয়ে যাবে ডাইন, আর এসআই পদ্ধতি হয়ে যাবে আমাদের নিউটন, আর সিজিএসও হয়ে যাবে আমাদের কিন্তু এখানে ডাইন, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো অর্থাৎ 41 নম্বর প্রশ্ন বলছে 1 নিউটন সমান কত ডাইন? দেখো এখানে কিন্তু অপশানগুলো একটু গন্ডগোল আছে। অপশানগুলো এটা অপশান এ হবে 10⁵, ঠিক আছে? অপশান বি হবে 10⁶, অপশান সি হবে 10⁻³ আর অপশান ডি হবে 10⁻² বা 10², ঠিক আছে? এগুলো সব টু দি পাওয়ার হবে। এই 5, 6, 3, 2 এটা কিন্তু তোমরা যখন করবে একটু ঠিক করে নেবে, ঠিক আছে? এটা দেখো আমরা ছোটোবেলা থেকেই জেনে আসছি এক ডাইন সমান 10⁵
সরি 1 নিউটন সমান 10⁵ ডাইন। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো অপশান এ বলতে এখানে 10⁵ কিন্তু 5। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কী আছে। পরবর্তী প্রশ্ন 42 নম্বর প্রশ্ন বলছে সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় এককের নাম কি। দেখো যদি তোমাদের এরকম জিনিস মনে না থাকে, ঠিক আছে, তাহলে দেখো কিভাবে অমিট করতে হয়। দেখো এরকম অ্যান্সার যদি তোমাদের মনে না থাকে অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু তোমরা কিভাবে করতে পারো। দেখো প্রথম কথা এখানে কি বলেছে, বলের অভিকর্ষীয় একক, তাহলে বলের এককের থেকে নিশ্চয়ই আলাদা হবে। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো তো নর্মাল বলের একক, সিজিএস এবং এসআই বলের একক। ঠিক আছে, এই দুটো আমার ক্রস হয়ে গেল। এবার আমার বার করতে বলেছে কি সিজিএস, সিজিএসে কোনো দিন তো কিলোগ্রাম হয় না, সিজিএসে কি হয় গ্রাম, তাহলে এটাও কাটা হয়ে গেল। তাহলে আমাদের অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার। কীভাবে অপশানগুলো আমরা এলিমিনেট করে অ্যান্সারটা করলাম বোঝা গেল। দেখো আমি কিন্তু আর একবার তোমাদের এই অ্যান্সারটাই কিন্তু ভালো করে বলে দিচ্ছি। দেখো প্রথম কথা হচ্ছে আমাকে এখানে বলেছে বলের অভিকর্ষীয় একক, অভিকর্ষীয় একক মানে নর্মাল একক হবে না। ঠিক আছে, তাহলে এই নিউটন এবং ডাইন এগুলো তো বলের নর্মাল একক, এটা হচ্ছে এসআই একক, এটা হচ্ছে সিজিএস একক। তাহলে এই দুটো আমার প্রথমেই ক্যান্সেল হয়ে গেল। তারপর আমার দেখো কীভাবে আর এই দুটোর মধ্যে কীভাবে অমিট করব, সিজিএস পদ্ধতিতে বলেছে, সিজিএস পদ্ধতিতে কোনোদিন তো কিলোগ্রাম আমার একক হতে পারে না, সিজিএস পদ্ধতিতে কী হয় আমার গ্রাম হয়, এখানে দেখো কিলোগ্রাম বলেছে, তাহলে এটাও কিন্তু আমার কাটা হয়ে গেল। তাহলে অপশান ডি আমার রয়ে গেল, কারণ আমি জানি সিজিএস পদ্ধতিতে ভরের একক কি গ্রাম লিখি। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেলো কিন্তু অপশান ডি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই, অর্থাৎ 43 নম্বর প্রশ্ন দেখে নিই। দেখো এখানে কি বলেছে, 1 গ্রাম ভার সমান কত ডাইন। দেখো এই জিনিসটা কিন্তু তোমাদের বারবার প্রশ্ন দিয়ে থাকে। 1 গ্রাম ভার মানে কি, 1 গ্রাম গ্রাম ভার কিসের এগুলি বললাম, অভিকর্ষীয় একক, সমান কত ডাইন। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু 981 ডাইন। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। 44 নম্বর আমাদের প্রশ্নটা কি বলছে, দেখো বলছে এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কি। এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় একক, দেখো সেমভাবে কিন্তু এলিমিনেট করব। এই দুটো কি, ডাইন নিউটন আমার নর্মাল একক বাদ পড়ে গেল। এসআই পদ্ধতিতে বলেছে, এসআই পদ্ধতিতে গ্রাম তো হবে না, এটা বাদ চলে গেল। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেলো অপশান সি। আমাদের এসআই পদ্ধতিতে আমাদের বলের অভিকর্ষীয় একক কি, কিলোগ্রাম ভার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই, অর্থাৎ 45 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, 1 কিলোগ্রাম ভার সমান কত নিউটন। দেখো এটা কিন্তু তোমরা মনে রাখবে, 1 কিলোগ্রাম ভার সমান 9.81 নিউটন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। আমাদের দেখো 46 নম্বর প্রশ্ন বলেছে, দেখো এই প্রশ্নটা আমি তোমাদের প্রথম দিনই করিয়েছিলাম। বস্তুর ভরবেগ হলো, বস্তুর ভরবেগ সমান কি, ভর ইনটু বেগ। ঠিক আছে, এটা আমি প্রথম দিনই করেছিলাম, ভর ইনটু বেগ। দেখো এখানে কি আছে, অপশান এ আমাদের রাইট আনসার, ভর ইনটু বেগ হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 47 নম্বর প্রশ্ন বলছে ভরবেগ হলো একটি কি। বলো দেখি কি হবে ভরবেগ, ভালো করে করো। আমি ভরবেগকে যদি বড় হাতের এম দিয়ে লিখি, তাহলে ভরবেগ সমান কি, ভর ইনটু বেগ। বেগটাকে তো ভি দিয়ে লিখি, তাহলে বেগ কি রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তাহলে বেগ যদি ভেক্টর রাশি থাকে ভালো, ভরবেগ কী হবে, ভরবেগে কিন্তু হয়ে যাবে আমার ভেক্টর রাশি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। এর যে নিয়মটা তোমাকে দেখালাম এর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই কী আছে। ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের কি হয়, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ডাইরেক্ট তুলে দিয়েছে। বলছে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগ যেদিকে ক্রিয়া করে বস্তুর বল সেই দিকে ক্রিয়া করে। তাহলে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত ভরের কী হবে, প্রযুক্ত বলের কী হবে, সমানুপাতিক। তাহলে অপশান বি হয়ে যাবে কিন্তু আমাদের রাইট আনসার। ডাইরেক্ট কিন্তু নিউটনের সেকেন্ডস লটা কিন্তু এখানে দ্বিতীয় সূত্রটা এখানে তুলে দিয়েছে। দেখো 49 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে এখানে। 49 নম্বর প্রশ্ন বলছে নিউটনের গতিসূত্র সাধারণভাবে প্রয়োগ করা হয়। দেখো এর চ্যাপ্টার নামের ভেতরেই তো আছে গতিসূত্র। ঠিক আছে, গতিটা কার হবে, বস্তুর গতি হবে, না হবে প্রোটনের গতি, না হবে ইলেকট্রনের গতি। ঠিক আছে, তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে কিন্তু অপশান এ, বস্তুর গতিকে নিয়ে কিন্তু এই নিউটনের গতিসূত্র আমরা পর্যালোচনা করে থাকি বা আলোচনা করে থাকি। ঠিক আছে, কারণ আমরা প্রথম থেকে দেখো যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বস্তুর গতি। এই বস্তুর গতি নিয়েই তো আমরা সমস্ত জিনিসটা আলোচনা করছি। তাই নিউটনের গতিসূত্র সাধারণভাবে প্রয়োগ করা হয় কিন্তু বস্তুর বেগে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, একটু অন্য ধরনের প্রশ্ন আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ক্যাটাগরি 2 টাইপের প্রশ্নে আসবে। দেখো কি বলছে, নিচের বিবৃতিগুলোর কোনটি সঠিক।
ঠিক আছে, কি বলছে, বস্তুর গড় দ্রুতি শূন্য না হলেও বস্তুর গড় দ্রুতি শূন্য না হলেও কিন্তু গড় বেগ শূন্য হতে পারে। একদম ঠিক, এটা দেখো কি করে হয়, এই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে কনফিউশন বারবার আসে। দেখো আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম, সরণ কাকে বলে, প্রথমে দ্রুতিটা বলে দিই। দ্রুতি সমান কি, অতিক্রান্ত দূরত্ব বাই কি, সময়। তো তাহলে অতিক্রান্ত দূরত্ব কোনো দিন তো আমার শূন্য হতে পারে না, তাহলে দ্রুতি আমার কোনো দিন কিন্তু শূন্য হবে না সচল বস্তুর ক্ষেত্রে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বেগ। বেগ সমান কি, বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময়, ঠিক আছে। তাহলে সরণ যদি শূন্য হয় তাহলে বেগ শূন্য হতে পারে। এবার তোমাদের প্রশ্ন আছে, স্যার সরণ কোথায় শূন্য হয়? আমরা তো সরণটাও দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করি। দেখো সরণ হচ্ছে, আমি সাপোজ এই পজিশন থেকে যাত্রা শুরু করলাম, ঘুরে 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 আবার এই পজিশনে এসে শেষ করলাম। সরণ সময় সরণ সমান আমরা কি বলে থাকি, যে প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার মধ্যে যে ন্যূনতম দূরত্ব, প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থার মধ্যে যে ন্যূনতম দূরত্ব তাকে আমরা সরণ বলে থাকি। তাহলে যে পয়েন্ট থেকে স্টার্ট করলাম সেই পয়েন্টে এসে ফিরে এলাম, এই পথ ধরে গিয়ে সেই পয়েন্টে ফিরে এলাম, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, আমার সরণ কত, সরণ সমান কত, 0। তো তাহলে সরণ যদি 0 হয় তাহলে বেগ 0 হবে। তাহলে এটা কিন্তু আমাদের ঠিক বলেছে। 2 নম্বর বলছে বস্তুর বেগ থাকলেও ত্বরণ নাও থাকতে পারে। একদম ঠিক, বেগ থাকলেই ত্বরণ থাকবে সেটা কিন্তু বাধ্যবাধকতা নয়, বেগ থাকলে ত্বরণ নাও থাকতে পারে। 3 নম্বর অপশান বলছে কোন মুহূর্তে বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে। অবশ্যই শূন্য হলে ত্বরণ থাকতে পারে, কারণ একটা জিনিস দেখো, একটা বস্তুকে আমি ওপরের দিকে ছুঁড়েছি, ওপরের দিকে ছুঁড়ার পরে একটা পজিশনে এসে বস্তুটা স্থির হয়ে আবার নিচের দিকে নামবে। যখন বস্তুটা স্থির হয়ে যাবে তখন তার মধ্যে কি অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করছে না? অবশ্যই ক্রিয়া করছে। তাহলে এটাও কিন্তু আমাদের হয়ে যাবে সঠিক। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সবগুলো কিন্তু সঠিক। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলছে 1 নিউটন সমান কত। দেখো আমি তোমাদের এখনই বলে দিলাম, একটু আগেই তোমাদের কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি। 1 নিউটন জিনিসটা কি সেটা তো আমি তোমাদের আগের ক্লাসেও বলে দিয়েছি। 1 নিউটন বলছে কোনো 1 কেজি কোনো বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে তাকে বলবো আমরা 1 নিউটন। তাহলে দেখো 1 নিউটন সমান কি হচ্ছে, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে এখানে এককটা কি হয়ে যাচ্ছে, দেখো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে অপশানগুলো একটু গন্ডগোল আছে, সবগুলো কিন্তু স্কোয়ার হবে, হ্যাঁ সবগুলো সেকেন্ড স্কোয়ার হবে, সেকেন্ড স্কোয়ার দিয়ে নিও। তাহলে দেখো আমার কি হচ্ছে, 1 নিউটন সমান 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এর মধ্যে কোন অপশানটা আছে, 1 কেজি মিটার সেকেন্ড স্কোয়ার, তাহলে অপশান এ হয়ে যাবে কিন্তু আমাদের রাইট আনসার। ঠিক আছে, এখানে অপশান যেগুলো আছে সেগুলো কিন্তু সব সেকেন্ড স্কোয়ার করে নিও, ঠিক আছে, ওটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তারপরে কি বলছে দেখো, 52 নম্বর প্রশ্ন বলছে একটি লরি ও একটি মোটর গাড়ি একই বেগে যাচ্ছে, ঠিক আছে, বলছে একই ব্রেক প্রয়োগ করলে ওদের কিছু দূরে গিয়ে থামলো, তাহলে কি অপশান কি বলেছে দেখো, লরি কম দূরত্ব গিয়ে থামবে, মোটর গাড়ি কম দূরত্ব গিয়ে থামবে, উভয় একই দূরত্ব গিয়ে থামবে এবং ওপরে কোনোটি সঠিক নয়। দেখো আগে বলো, একটা মোটর গাড়ি আর একটা লরির মধ্যে কার ভর বেশি? অবশ্যই লরির ভরটা বেশি, লরির ভর আমি বড় হাতের এম ধরলাম, ঠিক আছে, মোটর গাড়ির ভর আমি ছোট হাতের এম ধরলাম। তাহলে লরির ক্ষেত্রে দেখো বেগটা তো দুজনাকারই সমান, কি বলেছে, একটি লরি এবং একটি মোটর গাড়ি একই বেগে যাচ্ছে, তাহলে বেগটা কিন্তু দুজনাকারই সমান, আমি ধরলাম বেগটা হচ্ছে ভি। তাহলে লরির ক্ষেত্রে ভরবেগ কী হবে, বড় হাতের এম ইন্টু ভি, আর কি হবে মোটর গাড়ির ক্ষেত্রে ভরবেগটা কী হবে, ছোটো হাতের এম ইন্টু ভি। দেখো ভিটা কিন্তু অর্থাৎ বেগটা কিন্তু দুটোর ক্ষেত্রে আমার সমান। এক্ষেত্রে দেখো আমার এখানে অসমান কোনটা, ওর ভরটা, যেহেতু লরির ভরটা বেশি তাহলে লরির ভরবেগটা বেশি হবে, তাহলে আমি এটা লিখতে পারি এরকম জিনিসটা ভরবেগের সূত্র অনুযায়ী। তাহলে লরির যেহেতু ভর বেশি তাহলে এর ভরবেগটা বেশি হবে মোটর গাড়ি থেকে। কেন বেশি হবে, কারণ দুজনাকার গতিবেগ অর্থাৎ বেগ বলেছে সমান। এবার যে বস্তুর ভরবেগ বেশি হবে সে কিন্তু আরও বেশি দূর যাবে, ঠিক আছে, যে বস্তুর ভরবেগ বেশি হবে সে কিন্তু আরও বেশি দূর যাবে। একটা ছোট্ট পারা উদাহরণ নিলে কিন্তু তোমরা জিনিসটা সহজেই বুঝতে পারবে। দেখো একটা বই নিয়েছো, ঠিক আছে, একটা বই নিয়েছো যার ওজন আমি ধরলাম 1 কেজি। কি করলে, একটা টেবিল আছে, টেবিলের এক প্রান্ত থেকে
এই কোণে 5 নিউটন বল প্রয়োগ করে এটাকে এদিকে ঠেলে দিলে, তাহলে বইটা কত দূর, আমি সাপোজ ধরলাম এইখানে বইটা এসে থেমে গেল। ঠিক আছে, এই একই বল অর্থাৎ 5 নিউটন বল প্রয়োগ করবে একটা পাথর নিলে। ঠিক আছে, পাথরটার ওজন হচ্ছে 5 কেজি। ঠিক আছে, 5 কেজি যখন এই পাথরটাকে এইদিকে ঠেলবে, অর্থাৎ এইখান থেকে এইদিকে ঠেলবে, সেটা কি বেশি দূর যাবে না কম দূর যাবে? আরও কম দূর যাবে। কারণ কি, এর ভরবেগটা কি বেশি। দেখো, যেহেতু ভরবেগটা বেশি কিন্তু সে আরও বেশি দূর যাবে। কারণ কি, আমি এখানে যে বলটা প্রয়োগ করেছিলাম বলটা কিন্তু একই। দেখো, যখন একই দূরত্বে গিয়ে থামানোর দরকার ছিল, তাহলে কি আমাকে বলের মানে যে বলটা প্রয়োগ করবে সেটা আমাকে ডিফারেন্স প্রয়োগ করতে হতো। যেহেতু ভরবেগ বেশি, সুতরাং আমার মোটর গাড়িটা বেশি দূরত্ব যাবে, তাহলে কম দূরত্ব কোনটা যাবে? লরিটা বেশি দূরত্ব যাবে, মোটর গাড়িটা কম দূরত্ব যাবে। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি না বোঝাতে পারি তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি পরের দিন কিন্তু এটাকে একটা ছবির আকারে ভালো করে বুঝিয়ে দেবো। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। বলছে, যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন তা গুলিটি সামনের দিকে যাওয়ার জন্য প্রয়োজনীয় বল প্রয়োগ করে। পক্ষান্তরে গুলিটি সামনে এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে বন্দুকের ওপরে। দেখো, এখানে একটা জিনিস ক্রিয়া করে। সাপোজ এটা একটা বন্দুক। ঠিক আছে, বন্দুক থেকে গুলি ছোড়া হলো, গুলিটা বেরিয়ে চলে গেল। যখন গুলিটা বেরিয়ে যাবে, এটা কিসের আকার? এটা একটা ক্যাপ থাকে। ঠিক আছে, এইখানে একটা লিভার থাকে, এই লিভারটা আঘাত করে। যখন লিভারটা গুলিটাকে আঘাত করে, গুলিটা কী হয়? সামনের দিকে ছুটে চলে যায়। যখন গুলিটা সামনের দিকে ছুটে চলে যায়, গুলিটাও কিন্তু এই বন্দুকের যে লিভারটা ওকে ধাক্কা মারছে তাকে কিন্তু সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে, যেটাকে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে পাই। মানে যদি আমি ক্রিয়া করি তাহলে তার প্রতিক্রিয়া হবে। তাহলে এটা কোন সূত্র থেকে পাই? এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্র থেকে পাই। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নিউটনের তৃতীয় সূত্র। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। দেখো, 54 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। এইটা কিন্তু আমি তোমাদের করিয়েছি। কি করিয়েছি দেখো, স্থির বাসে হঠাৎ গতিশীল হলে, দাঁড়াও আমি কালারটা একটুখানি চেঞ্জ করে নিই, সামনে সব কালো কালো হয়ে যাচ্ছে। ওই স্থির বাসে হঠাৎ গতিশীল হলে বাসে দণ্ডায়মান যাত্রী পিছনের দিকে হেলে পড়ে। বলো, পিছনের দিকে হেলে পড়লে কি হয়? পিছনের দিকে হেলে বলে স্থিতিজাড্য হয়, বলেছিলাম না? গতি কি, গতি সামনের দিকে টেনে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে সামনের দিকে ঝুঁকলে সেটা গতিজাড্য, পিছনের দিকে হেললে সেটা কিন্তু স্থিতিজাড্য। তাহলে আমাদের রাইট অ্যান্সার হিসেবে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, স্থিতিজাড্যের জন্য। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে আমাদের। 55 নম্বর প্রশ্ন বলছে, বাঁধের জল কি শক্তি সঞ্চয় করে? এটা কিন্তু খেয়াল রাখবে, বাঁধের জল সবসময় কিন্তু স্থিতি শক্তি সঞ্চয় করে। কারণ কি, একটা জলটাকে কি একটা বাঁধ আকারে আমি এক জায়গায় স্থির করে রেখে দিয়েছি, স্ট্যাটিক হয়ে আছে। স্ট্যাটিক মানে কি, স্থির। তাহলে স্থির হয়ে যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে স্থিতিশক্তি সঞ্চয় করে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। 56 নম্বর প্রশ্ন বলছে, পাখির ওড়া নিউটনের কোন গতিসূত্র থেকে? এটা কিন্তু তোমাদের আমি বলেছিলাম নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। কারণ এখানেও কি, পাখির ডানাটা বায়ুর ওপর যে বলটা ক্রিয়া করে, পাখির ডানার উপর প্রতিক্রিয়া বলের জন্য কিন্তু পাখিটা আকাশে উড়তে পারে। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বন্দুক থেকে যখন বুলেট ফায়ার করা হয়, বন্দুক মানেই নিউটনের তৃতীয় সূত্র, ডাইরেক্ট নিউটনের তৃতীয় সূত্র মেরে দেবে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অন্য কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন 58 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 58 নম্বর প্রশ্ন বলছে, বাঁধের সঞ্চিত জল যখন নিচের দিকে নামে তখন শক্তির রূপান্তরে কি হয়? দেখো, আমি তোমাদের এখনই বললাম, যখন এটা বাঁধে আটকে থাকে তখন সেটা কি হয়ে যায়? স্থিতিশক্তি। এবার কি বলছে দেখো, বাঁধের সঞ্চিত জল যখন নিচের দিকে নামে, তাহলে এখান থেকে নিচের দিকে নামছে, তাহলে কি, যখন নিচের দিকে নামছে একটা গতি সৃষ্টি করছে, গতি সৃষ্টি করে এটা গতিশক্তি হয়ে গেল। গতিশক্তি থেকে তখন রূপান্তরিত হবে স্মৃতিশক্তিতে। ঠিক আছে, গতিশক্তি থেকে গতিশক্তি থেকে তাপশক্তিতে, গতিশক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে। ঠিক আছে, রূপান্তর হবে। অপশন সি হয়েছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। 59 নম্বর প্রশ্ন বলছে, অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল কি হয়? দেখো, এটা সবসময় কিন্তু ধ্রুবক হয়। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাসটা ছিল। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবে, অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য। নমস্কার।